একজন মানুষ যার ব্যাংকে কোটি কোটি টাকা আছে, যার বাড়িতে 10 জন কাজের লোক আছে, যার গ্যারেজে 3টে গাড়ি আছে, সেই মানুষটা মাত্র একটা রাতের মধ্যে রাস্তায় নেমে আসতে পারে। শুধু গল্পে না, বাস্তবে। আজকে আমি আপনাদের এমন একজন মানুষের গল্প বলবো যার নাম সাদিক। যে মানুষটা একসময় ঢাকার অভিজাত এলাকায় বিশাল বাড়িতে থাকত, আর যে মানুষটা সেই একই শহরে একদিন ফুটপাতে রাত কাটিয়েছে। এই গল্পটা শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না অহংকার আর অবিশ্বাস একজন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টে লিখে জানান সের কোথা থেকে আমাদের গল্পটি শুনছেন। চলুন শুরু করা যাক। সাদিক হোসেনের জন্ম হয়েছিল চট্টগ্রামের একটা মধ্যবিত্ত পরিবারে। বাবার নাম আবুল হোসেন। ছোট একটা মুদিখানার দোকান চালাতেন। মা সুলতানা বেগম ছিলেন গৃহিণী। 5 ভাই বোনের মধ্যে সাদিক ছিল সবার বড়। ছোটবেলা থেকেই তার মাথায় একটাই চিন্তা ছিল, বড় হতে হবে, অনেক বড়, এমন বড় যে মানুষ পেছন ফিরে তাকাবে। পড়াশোনায় মেধাবী ছিল। চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো ব্যবসা প্রশাসন বিভাগে। ঢাকায় এসে মেসে থাকত, টিউশনি করত, নিজের খরচ নিজে চালাতো। বাবার কাছ থেকে টাকা নিতে চাইতো না। বলতো, বাবা তুমি ছোট ভাই বোনদের পড়াও, আমি নিজে পারবো। বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তেই সাদিকের ব্যবসায়িক বুদ্ধি দেখা দিল। সে একটা ছোট আমদানি ব্যবসা শুরু করল, বন্ধুদের কাছ থেকে সামান্য পুঁজি নিয়ে। চীন থেকে ইলেকট্রনিক্স পণ্য এনে ঢাকায় বিক্রি করত। প্রথম বছর লাভ হলো, দ্বিতীয় বছর আরও বেশি। পড়াশোনা শেষ হতে না হতেই তার হাতে বেশ ভালো পুঁজি জমে গেল। এরপর শুরু হলো আসল উত্থান। সাদিক রিয়েল এস্টেট ব্যবসায় ঢুকল। ঢাকায় তখন জমির দাম বাড়ছে। সে বুঝতে পারল এটাই সুযোগ। ব্যাংক থেকে লোন নিল, জমি কিনল উত্তরায়, মিরপুরে, পূর্বাচলে। কয়েক বছরের মধ্যে সেই জমির দাম 3 গুণ হলো। সাদিক বিক্রি করল, লাভ গেল কোটিতে। বয়স যখন 35, তখন সাদিক হোসেন ঢাকার একজন পরিচিত ব্যবসায়ী। গুলশানে তার নিজের ফ্ল্যাট, উত্তরায় তার নিজের বাড়ি, কনস্ট্রাকশন কোম্পানি, আমদানি রপ্তানি এবং একটা গার্মেন্টস কারখানা। মোট সম্পদের পরিমাণ 50 কোটি টাকার উপরে। এই বছরেই সে বিয়ে করল। মেয়েটার নাম সুমাইয়া। শিক্ষিত, সুন্দর, ভালো পরিবারের। বিয়েটা হয়েছিল 2 পরিবারের সম্মতিতে। সুমাইয়া সাদিককে ভালোবাসত, সাদিকও সুমাইয়াকে ভালোবাসত, অন্তত তখন। কিন্তু টাকা মানুষকে বদলে দেয়, ধীরে ধীরে, এত ধীরে যে নিজেও বুঝতে পারে না। সাদিকের মধ্যে অহংকার আসতে শুরু করল। ব্যবসায়িক বৈঠকে সে এখন অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনত না। মনে করত তার চেয়ে বেশি কেউ জানে না। পুরানো বন্ধুরা দূরে সরে যেতে লাগলো। নতুন বন্ধু হলো যারা আসলে বন্ধু না, সুযোগ সন্ধানী। তার সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী ছিল সায়েম। 10 বছর ধরে কাজ করছে। সাদিকের কোম্পানির হিসাব, ব্যাংক লেনদেন সব সায়েম দেখত। সাদিক তাকে অনেকটা নিজের ছোট ভাইয়ের মতো মনে করত। কিন্তু সাদিক জানত না যে মানুষটাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত, সেই মানুষটাই তার সর্বনাশের বীজ বপন করছে। সায়েম ছিল চালাক, অনেক বেশি চালাক। বাইরে থেকে বিশ্বস্ত, ভেতরে ভেতরে সুযোগ খুঁজছে। সে সাদিকের কোম্পানির প্রতিটা হিসাব জানত। কোন ব্যাংকে কত টাকা, কোন প্রজেক্টে কত বিনিয়োগ, কার সাথে কি চুক্তি। এই তথ্যগুলোকে সে ব্যবহার করতে শুরু করল নিজের স্বার্থে। প্রথমে ছোট ছোট অনিয়ম, হিসাবে সামান্য গরমিল। সাদিক দেখলেও বিশ্বাস করত না, ভাবত ভুল হয়েছে। সায়েমকে জিজ্ঞেস করলে সে মসৃণ গলায় ব্যাখ্যা দিত। সাদিক সন্তুষ্ট হতো। এরপর বড় চাল। সায়েম বাইরে একটা নিজের কোম্পানি খুলল, নাম দিল ভিন্ন। সাদিকের কোম্পানির সাথে নিজের কোম্পানির চুক্তি করিয়ে দিল সাদিকের সই নিয়ে। সাদিক কাগজে সই করত, বিশ্বাস করে, পুরোটা পড়ত না। একটা বড় কনস্ট্রাকশন প্রজেক্টে সাদিকের কোম্পানি 20 কোটি টাকা বিনিয়োগ করল। সেই প্রজেক্টের ঠিকাদার ছিল সায়েমের নিজের লোক। কাজ হলো না, টাকা গেল। কাগজে সব ঠিকঠাক, কিন্তু বাস্তবে টাকা চলে গেল সায়েমের পকেটে। এই ফাঁদটা সাদিক বুঝতে পারেনি, কারণ সে ব্যবসায় ব্যস্ত ছিল, সম্প্রসারণে ব্যস্ত ছিল, হিসাবের দিকে মনোযোগ কম ছিল। এদিকে সাদিকের আরেকটা সমস্যা শুরু হলো। তার গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিক অসন্তোষ। বেতন বাকি পড়েছিল 3 মাস। সাদিক জানত না, কারণ সায়েম জানাতো না। টাকা আসছিল, কিন্তু কোথায় যাচ্ছিল সেটা সাদিকের নজরে ছিল না। শ্রমিকরা আন্দোলনে নামল, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, ক্রেতারা অর্ডার বাতিল করল। সাদিকের মাসিক আয়ের বড় একটা অংশ বন্ধ হয়ে গেল।
একই সময়ে ব্যাংকের লোনের কিস্তি বাকি পড়তে শুরু করলো। সাদিকের 3টে ব্যাংকে মোট ঋণ ছিল 22 কোটি টাকা। সেই কিস্তি দিতে পারছিল না। ব্যাংক থেকে নোটিশ আসতে লাগলো। তখন সাদিক বুঝতে পারল কিছু একটা গুরুতর ভুল হয়েছে। সায়েমকে ডাকলো, হিসাব চাইল। সায়েম কিছু কাগজ দিল, কিন্তু অনেক কাগজ গায়েব, অনেক হিসাব মিলছে না। সাদিক রাগ করল, বলল, তুমি কি করেছ? সায়েম শান্ত গলায় বলল, স্যার, আমি তো সব ঠিক মতোই করেছি। আপনি নিজেই সব কাগজে সই করেছেন, আমার দোষ কোথায়? সাদিকের পায়ের নিচে মাটি সরে যেতে লাগলো। সে আইনজীবী নিল, অডিট করালো। বের হলো ভয়াবহ সত্য। গত 3 বছরে সায়েম সাদিকের কোম্পানি থেকে প্রায় 15 কোটি টাকা সরিয়ে নিয়েছে। বিভিন্ন ভুয়া চুক্তি, ভুয়া ঠিকাদার, ভুয়া বিল, সব বৈধভাবে দেখানো, কারণ সাদিকের নিজের সই ছিল সব কাগজে। সায়েম কোনো অপেক্ষা করেনি। অডিটের খবর পেয়েই সে পরিবার নিয়ে দেশ ছেড়ে চলে গেছে। কানাডায় তার বাড়ি কেনা ছিল আগে থেকেই, টাকাটা সেখানে পাঠানো ছিল। সাদিক মামলা করল, কিন্তু মামলা চলতে সময় লাগে, আর ততদিনে ব্যাংক তার সম্পত্তি জব্দ করতে শুরু করল। সেই রাতে সাদিক বাড়িতে ফিরে সুমাইয়াকে সব বলল। সুমাইয়া শুনল, চুপ করে থাকল। তারপর বলল, এখন কি হবে? সাদিক বলল, আমি ঠিক করে নেব। সুমাইয়া বলল, কতটুকু বাকি আছে? সাদিক বলল, জমি আর ফ্ল্যাট ব্যাংক নেবে, হয়তো গাড়িও যাবে। সুমাইয়া আর কিছু বলল না, কিন্তু সেই রাতে তার মুখের ভাষা পড়তে পারল সাদিক। পরের 6 মাস ছিল সাদিকের জীবনের সবচেয়ে ভয়াবহ সময়। একটার পর একটা সম্পত্তি চলে যেতে লাগলো। গুলশানের ফ্ল্যাট ব্যাংক নিল প্রথমে, তারপর উত্তরার বাড়ি। গ্যারেজের 3টে গাড়ির মধ্যে 2টো বিক্রি করতে হলো লোনের কিস্তি মেটাতে। কোম্পানি বন্ধ হয়ে গেল, কর্মচারীরা চাকরি হারালো। এর মধ্যে সাদিকের পরিচিত মানুষগুলো একে একে সরে যেতে শুরু করলো। যারা ভালো সময়ে পাশে ছিল, ফোন ধরত, দাওয়াত খেত, তারা এখন নম্বর কেটে দিচ্ছে। একজন ব্যবসায়িক অংশীদার আছে, আব্দুল্লাহ সাহেব, যার সাথে সাদিকের 15 বছরের সম্পর্ক। সেও একদিন ফোনে বলল, ভাই, আমার নিজের ব্যবসায় এখন অনেক সমস্যা, তোমাকে সাহায্য করার অবস্থায় নেই। সাদিক বলল, আমি সাহায্য চাইনি আব্দুল্লাহ ভাই, শুধু একটু পাশে থাকতে বলেছিলাম। ওপাশ থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। বাড়িতে পরিস্থিতি আরো কঠিন হল। সুমাইয়ার আচরণ বদলে যাচ্ছিল। সে স্বামীর সাথে কথা কমিয়ে দিয়েছিল, বাবার বাড়িতে বেশি সময় কাটাতে শুরু করেছিল। সাদিক বুঝতে পারছিল, কিন্তু বিশ্বাস করতে চাইছিল না। একদিন সাদিক বাড়ি ফিরে দেখল সুমাইয়ার কাপড় চোপড় অনেকটা কম হয়ে গেছে। জিজ্ঞেস করল, কি হয়েছে? সুমাইয়া বলল, আমি কিছুদিন বাবার বাড়িতে থাকব। সাদিক বলল, কেন? সুমাইয়া বলল, এই অবস্থায় আমার পক্ষে থাকা সম্ভব হচ্ছে না। সাদিক চুপ করে রইল। কি বলবে সে? ভিক্ষা করবে স্ত্রীর কাছে থাকার জন্য? সুমাইয়া চলে গেল। 1 সপ্তাহ পর তার বাবার পক্ষ থেকে আইনজীবী এলো, ডিভোর্সের নোটিশ। সাদিক সেই নোটিশটা হাতে নিয়ে অনেকক্ষণ বসে রইল। 10 বছরের সংসার, কোনো সন্তান ছিল না, এটা একটাই সান্ত্বনা ছিল এই মুহূর্তে। কিন্তু 10 বছরের স্মৃতি, 10 বছরের ভালোবাসা, সেগুলো টাকার সাথে সাথে চলে গেছে। সাদিকের কাছে এখন যা ছিল একটা ভাড়া করা ছোট ঘর পুরান ঢাকায়, মাসিক 7,000 টাকা ভাড়া। হাতে আছে কিছু নগদ, বেশি দিন চলবে না। কোনো আয় নেই, কোনো কোম্পানি নেই, কোনো কর্মচারী নেই। এই অবস্থায় সে চট্টগ্রামে বাবার কাছে গেল। আবুল হোসেন তখন বৃদ্ধ, দোকান আর চালান না, ছোট ভাইরা সংসার করছে। সাদিক গিয়ে দেখল বাবার চোখে জল। বাবা বললেন, কি করলি রে বাবা? সাদিক বলল, বাবা, ভুল হয়ে গেছে। আবুল হোসেন বললেন, এখন কি করবি? সাদিক বলল, জানি না বাবা। ছোট ভাইরা তেমন কথা বলল না, কিন্তু তাদের চোখের দৃষ্টিতে ছিল এক ধরনের অস্বস্তি। বড় ভাই সব হারিয়ে এসেছে, এটা তাদের জন্য লজ্জার বিষয় ছিল। সাদিক 3 দিন থেকে ঢাকা ফিরে আসলো। বাবা একটু টাকা দিতে চেয়েছিলেন, সাদিক নেয়নি। বলেছিল, বাবা, তোমার টাকা রাখো, আমি নিজে ঠিক করব। কিন্তু নিজে ঠিক করার পথ কোথায়? সাদিক ঢাকায় ফিরে দেখল ভাড়া ঘরের মালিক নোটিশ দিয়েছে, 2 মাসের ভাড়া বাকি, না দিলে বের হয়ে যেতে হবে। সেই রাতে সাদিক হিসাব করল,
হাতে যা আছে তা দিয়ে আর 10 দিন চলবে। 10 দিন পর কি হবে? 10 দিন পর সাদিক হোসেন সত্যিই রাস্তায় নামল। ভাড়া দিতে পারেনি, ঘর ছাড়তে হয়েছে। একটা ব্যাগে কিছু কাপড়, একটা মোবাইল ফোন আর কিছু ওষুধ, এটুকুই সম্বল। প্রথম রাতটা সে একটা মসজিদে কাটালো। মসজিদের বারান্দায় বসেছিল। ইমাম সাহেব দেখলেন, জিজ্ঞেস করলেন, ভাই কোথা থেকে এসেছো? সাদিক বলল, ঢাকারই মানুষ, একটু সমস্যায় পড়েছি। ইমাম সাহেব কিছু জিজ্ঞেস করলেন না, রাতে থাকতে দিলেন। সকালে উঠে সাদিক বের হলো। পকেটে টাকা নেই বললেই চলে। একটা পরিচিতের কাছে গেল। সে একসময় সাদিকের কাছ থেকে ব্যবসায়িক সাহায্য পেয়েছিল। দরজা খুলল, সাদিককে দেখল, বলল, ভাই একটু ব্যস্ত আছি, পরে আসো। দরজা বন্ধ হয়ে গেল। আরেকজনের কাছে গেল, সেও প্রায় একই কথা। তখন সাদিক বুঝল, সেই যে পৃথিবীতে বাস করত, সেই পৃথিবী আর তার জন্য নেই। সেই পৃথিবীর দরজা তার মুখের ওপর বন্ধ হয়ে গেছে। বিকেলে সে মতিঝিলের একটা ফুটপাচে বসে থাকল। চারদিকে মানুষের ভিড়। হাজার হাজার মানুষ হাঁটছে, দৌড়াচ্ছে, কাজে যাচ্ছে। কেউ তার দিকে তাকাচ্ছে না। একসময় এই এলাকায় তার অফিস ছিল। এখানেই তার কোম্পানির সাইনবোর্ড ঝুলত। আজ সে এই এলাকার ফুটপাতে বসে আছে, আর কেউ চিনছে না। একজন বয়স্ক ভিক্ষুক এসে পাশে বসল, বলল, ভাই তুমি নতুন? সাদিক টাকালো, বলল, মানে? লোকটা বলল, রাস্তায় নতুন এসেছো বুঝলাম, চোখ দেখলেই বোঝা যায়। সাদিক কিছু বলল না। লোকটা বলল, আমার নাম সানজিদার বাবা, মানে আমার মেয়ের নাম সানজিদা। নিজের নাম ভুলে গেছি, অনেক দিন হলো। সাদিক জিজ্ঞেস করল, আপনিও কি আগে ভালো ছিলেন? লোকটা হাসল, বলল, কে ভালো ছিল না বলো? কেউ রাস্তায় জন্মায় না, রাস্তায় আসতে হয়। সেই রাতে সাদিক আবার মসজিদে গেল। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, খেয়েছো? সাদিক বলল, না। ইমাম সাহেব নিজের খাবার ভাগ করে দিলেন। সাদিক খেতে খেতে ভাবল, একসময় সে 10-15 জনকে খাওয়াতো প্রতিদিন। আজ একজন মানুষ তাকে খাওয়াচ্ছে। সেই মানুষটার নিজেরও বেশি নেই। পরদিন ইমাম সাহেব বললেন, তোমাকে তো এখানে সব সময় রাখতে পারবো না, কিন্তু তোমাকে একটা কাজের কথা বলি। পাশের বাজারে একজন দোকানদার আছেন, মাল টানাটানির লোক দরকার, যাবে? সাদিক থমকালো। সে একসময় 50 কোটি টাকার মালিক ছিল, আর এখন মাল টানাটানির কাজ করবে। কিন্তু বিকল্প কি? সে রাজি হলো। পরদিন সকালে কাজে গেল। ভারী মাল টানতে হয়, পিঠ ব্যথা করে, হাত কামড়ায়। দিন শেষে 300 টাকা পেল। সেই 300 টাকা হাতে নিয়ে সে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। একসময় এই পরিমাণ টাকা সে একটা কফির জন্য খরচ করত। আজ এই 300 টাকাই তার সারা দিনের পরিশ্রমের মূল্য। সে সেই টাকা দিয়ে ভাত খেল, বাকি টাকা রেখে দিল। এইভাবে দিন গেল, সপ্তাহ গেল। সাদিক কাজ করতে লাগলো। ধীরে ধীরে একটু একটু করে টাকা জমাতে লাগলো। একটা মেসে উঠল। 6 জন মিলে একটা ঘরে। সেই 6 জনের মধ্যে একজন রিক্সা চালক, একজন দিনমজুর, একজন ছোট দোকানে কাজ করে। এরা ছিল সাদিকের নতুন পৃথিবীর মানুষ। এই মানুষগুলো সাদিকের ব্যাংক ব্যালেন্স জানে না, জানে না সে একসময় কি ছিল। এরা শুধু জানে সে একজন মানুষ, পরিশ্রম করে, খায়, এতটুকুই। আর এই মানুষগুলোই সাদিককে আস্তে আস্তে বাঁচালো। একদিন রিক্সা চালক বলল, ভাই মন খারাপ কেন? সাদিক বলল, আগে অনেক কিছু ছিল, এখন নেই। রিক্সা চালক হাসল, বলল, আমার কখনো কিছু ছিল না, তবু বেঁচে আছি। তোমার তো ছিল, মানে তুমি পারো, আবার পারবে। সেই কথাটা সাদিকের বুকে লাগলো। একদিন ইমাম সাহেবকে জিজ্ঞেস করল, আমি এত ভুল করলাম কিভাবে? ইমাম সাহেব বললেন, ভুল তুমি একটাই করেছিলে সাদিক, অহংকার করেছিলে। মনে করেছিলে তুমি সব জানো, সব পারো। যে মাটির কাছাকাছি থাকে তাকে পড়তে হলে খুব বেশি দূর পড়তে হয় না, আর যে অনেক উপরে উঠে যায় অহংকারে, তার পড়াটা হয় অনেক গভীরে। সাদিক সেই কথাটা মনে রাখল। মাস 3 পর সাদিক একটা ছোট ব্যবসা শুরু করল, হাতে জমানো টাকা দিয়ে। ছোট্ট একটা মোবাইল রিচার্জের দোকান। নিজে বসে থাকে, মানুষের সাথে কথা বলে, হাসে।
একদিন একজন পুরনো পরিচিত সেই দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, থামল। চিনতে পারল না প্রথমে, তারপর চিনল। অবাক হয়ে বলল, সাদিক ভাই, আপনি এখানে? সাদিক হাসল, বলল, হ্যাঁ, এখানেই আছি, বসুন, চা খান। লোকটা বিব্রত হয়ে চলে গেল। সাদিক চায়ের কাপ হাতে নিয়ে বসে রইল। বাইরে রোদ, রাস্তায় মানুষ, জীবন চলছে। সে বুঝতে পারল পতন মানে শেষ না, পতন মানে নতুন করে শুরুর সুযোগ। তফাৎ শুধু একটাই, আগের সাদিক শুরু করেছিল অহংকার নিয়ে, এই সাদিক শুরু করবে বিনম্রতা নিয়ে। আর যে মানুষ বিনম্রতা নিয়ে পথ চলে, পৃথিবী তাকে কখনো চিরতরে ফেলে রাখে না। মোবাইল রিচার্জের দোকানটা ছোট হলেও সাদিকের কাছে এটা ছিল একটা নতুন পৃথিবীর দরজা। সকাল 8টায় খুলত, রাত 10টায় বন্ধ হতো। মাঝে মাঝে রাত 12টা পর্যন্তও বসে থাকত, কারণ এই দোকানটা শুধু আয়ের উৎস না, এই দোকানটা তার নতুন পরিচয়। একদিন বিকেলে একজন বৃদ্ধ মহিলা এলেন, হাতে একটা মোবাইল ফোন। বললেন, বাবা, এই ফোনে টাকা ভরাও। ছেলে ফোন দেয় না, নিজেই ফোন করতে হয়। সাদিক ফোনটা নিল, টাকা ভরালো। মহিলা বললেন, কত হলো? সাদিক বলল, 50 টাকা। মহিলা পার্স খুললেন, হাত কাঁপছে, টাকাটা দিলেন। সাদিক টাকাটা নিয়ে বলল, আম্মা, আপনার ছেলে কোথায় থাকে? মহিলা একটু থামলেন, তারপর বললেন, ঢাকায় থাকে, কিন্তু ব্যস্ত থাকে। সাদিক আর কিছু জিজ্ঞেস করল না। মহিলা চলে গেলেন। সাদিক তাকিয়ে রইল। তার মনে পড়ল বাবার কথা, আবুল হোসেন। বৃদ্ধ মানুষটা একা থাকেন চট্টগ্রামে। সাদিক শেষ ফোন করেছিল 3 সপ্তাহ আগে। বলেছিল ভালো আছে, কিন্তু বিস্তারিত বলেনি। সে সেই মুহূর্তে ফোন তুলল, বাবাকে কল দিল। আবুল হোসেন ফোন ধরলেন, বললেন, বাবা, কেমন আছিস? সাদিক বলল, বাবা, আমি ভালো আছি, সত্যিই ভালো আছি, তুমি কেমন আছো? বাবা বললেন, তোর কথা মাথায় থাকে সারাক্ষণ। সাদিকের গলা ধরে আসলো, বলল, বাবা, আমি তোমাকে একটা কথা বলি। তুমি যে সেদিন টাকা দিতে চেয়েছিলে, আমি নিইনি, ভুল করেছিলাম, অহংকার ছিল তখনও। এখন বুঝি সন্তানকে সাহায্য করতে পারাটাই বাবার সুখ। আমি সেই সুখ থেকে তোমাকে বঞ্চিত করেছিলাম। ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর বাবার কণ্ঠ ভাঙল। বললেন, বাবা, তুই বুঝতে পেরেছিস, এটাই আমার কাছে সব। সেই ফোনের পর সাদিক অনেকটা হালকা অনুভব করল, যেন বুকের উপর থেকে একটা পাথর সরে গেছে। দোকানে বসে থেকে সে ধীরে ধীরে মানুষের জীবন দেখতে লাগলো। কত রকম মানুষ আসে, কেউ রিচার্জ করে বাড়ির মানুষকে ফোন দেওয়ার জন্য, কেউ আসে ইন্টারনেট প্যাকেজ কিনতে, ছেলে বিদেশে কাজ করে ভিডিও কল করবে, কেউ আসে বিকাশে টাকা পাঠাতে, মায়ের ওষুধ কিনতে হবে গ্রামে। এই মানুষগুলোর প্রতিটা গল্পের পেছনে আরেকটা গল্প। সাদিক সেগুলো শুনত। আগে যখন বড় ব্যবসায়ী ছিল, মানুষের সাথে কথা বলতো শুধু স্বার্থের জায়গায়। এখন মানুষের কথা শুনত মানুষ হিসাবে। এই পরিবর্তনটা সে নিজেও বুঝতে পারছিল। একদিন একটা কিশোর ছেলে এলো, বয়স 15-16 হবে, মুখে দুশ্চিন্তার ছাপ। বলল, ভাই, একটু বিকাশ করতে পারবো? সাদিক বলল, কত? ছেলেটা বলল, 500 টাকা, মায়ের কাছে পাঠাবো। সাদিক বিকাশ করে দিল। ছেলেটা যাওয়ার আগে বলল, ভাই, আপনি অনেক ভালো মানুষ। সাদিক হাসল, বলল, তুই কি করিস? ছেলেটা বলল, পড়ি, কিন্তু পড়ার পাশে কাজও করতে হয়, বাবা নেই, মা একা। সাদিক কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, পড়াশোনা ছেড়ে দিস না, যত কষ্টই হোক। ছেলেটা চলে গেল। সাদিক ভাবল, একসময় সে নিজেও এরকম ছিল, কষ্ট করে পড়েছে, নিজে রোজগার করেছে, বাবার উপর ভার দেয়নি। সেই মানুষটা কোথায় হারিয়ে গিয়েছিল টাকার ভিড়ে? মাস 6 পর সাদিকের জীবনে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। একদিন সন্ধ্যায় দোকানে একজন মধ্যবয়স্ক মানুষ এলেন। পোশাক আশাক দেখে মনে হলো ব্যবসায়ী। নাম জানালেন রফিকুল ইসলাম। পাশের এলাকায় তার একটা ছোট ইলেকট্রনিক্সের দোকান আছে। কথায় কথায় সাদিক জানল, রফিকুল সাহেবের দোকানে কম্পিউটার আছে, কিন্তু অ্যাকাউন্ট বুঝে এমন লোক নেই। বললেন, ভাই, আপনি কি হিসাব কিতাব বোঝেন? সাদিক একটু থামল, তারপর বলল, বুঝি কিছুটা। রফিকুল সাহেব বললেন, আমার দোকানের হিসাব একটু দেখে দেবেন, পারিশ্রমিক দেব। সাদিক বলল, দেখব। পরদিন বিকেলে সে রফিকুল সাহেবের দোকানে গেল। হিসাবের খাতা দেখল, কয়েকটা জায়গায় সমস্যা ছিল। সাদিক বুঝিয়ে দিল। রফিকুল সাহেব অবাক হলেন, বললেন, আপনি তো অনেক বোঝেন, শুধু রিচার্জের দোকান কেন? সাদিক হাসল, বলল, এটা দিয়েই শুরু হচ্ছে। রফিকুল সাহেব পারিশ্রমিক দিতে চাইলেন। সাদিক নিল না, বলল, আপনি পরের বার দেখবেন।
এরপর থেকে সাদিক মাঝে মাঝে রফিকুল সাহেবের দোকানে যেত, হিসাব দেখত। বিনিময়ে রফিকুল সাহেব খাবার খাওয়াতেন, চা দিতেন, কথা বলতেন। এই সম্পর্কটা বন্ধুত্বে রূপ নিল। একদিন রফিকুল সাহেব বললেন, ভাই, আপনি আগে কি করতেন? সাদিক একটু চুপ করে থাকল, তারপর বলল, ব্যবসা করতাম। রফিকুল সাহেব বললেন, বড় ব্যবসা? সাদিক বলল, হ্যাঁ, কিন্তু ভুল করেছিলাম, সব হারিয়েছি, এখন আবার শুরু করছি। রফিকুল সাহেব কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, জানেন ভাই, আমার বাবা বলতেন, যে মানুষ পড়ে গিয়ে উঠে দাঁড়াতে পারে সে মানুষ আর কখনো পড়ে না, কারণ সে জানে কিভাবে উঠতে হয়। সাদিক সেই কথাটা মনে রাখল। ধীরে ধীরে রিচার্জের দোকানের আয় বাড়তে লাগল। সাদিক দোকানে শুধু রিচার্জ না, বিকাশ, ইন্টারনেট প্যাকেজ, বিভিন্ন বিল পেমেন্ট শুরু করল। মানুষ তাকে বিশ্বাস করত, কারণ সে কখনো ঠকাতো না, সবসময় সঠিক হিসাব দিত। এই বিশ্বাসটা অর্জন করতে তার অনেক দিন লেগেছে, কিন্তু একবার অর্জন করলে এটা টাকার চেয়েও দামি। একদিন মেসের রিক্সাচালক বন্ধু রহিম এসে বলল, ভাই, তোমার দোকান আরেকটু বড় করলে কেমন হয়? সাদিক বলল, মূলধন কোথায়? রহিম বলল, আমার কাছে 5,000 টাকা জমা আছে, ধার নেবে? সাদিক অবাক হয়ে তাকালো। রিক্সাচালক তাকে 5,000 টাকা ধার দিতে চাইছে? একসময় সাদিক কোটি কোটি টাকার লেনদেন করত, আর আজ 5,000 টাকার জন্য একজন রিক্সাচালক হাত বাড়াচ্ছে। সাদিকের চোখ ভিজে এলো। সে বলল, রহিম ভাই, তুমি কি জানো আমি আগে কত টাকার মালিক ছিলাম? রহিম বলল, না, জানি না, জানতেও চাই না। আমি জানি তুমি ভালো মানুষ, বিপদে পড়েছ, সেটুকুই যথেষ্ট। সাদিক সেই 5,000 টাকা নিল, প্রতিজ্ঞা করল 3 মাসের মধ্যে ফেরত দেবে। দিয়েছিল সময়ের আগেই। 1 বছর পার হলো। সাদিকের রিচার্জের দোকান এখন একটু বড়, পাশে একটা ছোট কম্পিউটারের কাজের কাউন্টার, মানুষের সিভি বানিয়ে দেওয়া, ফর্ম পূরণ করা, প্রিন্ট করা, ছোট কিন্তু চলছে। এই 1 বছরে সাদিক অনেক কিছু শিখেছে, যেটা 50 কোটি টাকা থাকতে শেখেনি। শিখেছে একটা টাকার মূল্য কতটুকু হতে পারে। শিখেছে মানুষ তোমার টাকার জন্য না, তোমার ব্যবহারের জন্য তোমাকে মনে রাখে। শিখেছে অহংকার একটা বিষের মতো, ধীরে ধীরে কাজ করে, বুঝতে পারো না, যখন বুঝতে পারো তখন অনেক দেরি হয়ে গেছে। একদিন দোকানে বসে থাকতে থাকতে একটা পরিচিত গাড়ি দেখল সাদিক, কালো রঙের বড় গাড়ি। থামল। নামলেন একজন মানুষ, করিম সাহেব, এক সময়ের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। করিম সাহেব সাদিককে দেখলেন, একটু চমকালেন, তারপর এগিয়ে এলেন, বললেন, সাদিক ভাই? সাদিক বলল, জি করিম সাহেব। করিম সাহেব একটু অস্বস্তিতে বললেন, এখানে মানে? সাদিক হাসল, বলল, এখানে আমার দোকান, বসুন, চা খাবেন? করিম সাহেব বসলেন, চা খেলেন, কথা হলো। করিম সাহেব বললেন, সাদিক ভাই, আমি শুনেছিলাম আপনার ব্যবসায় সমস্যা হয়েছে, কিন্তু জানতাম না এতটা। সাদিক বলল, হয়েছে, কিন্তু এটা ভালোই হয়েছে। করিম সাহেব অবাক হলেন, ভালো? সাদিক বলল, হ্যাঁ, আমি যে মানুষটা হয়ে উঠছিলাম সেই মানুষটাকে আমি নিজেও পছন্দ করতাম না। পতন আমাকে সেই মানুষটার কাছ থেকে বাঁচিয়েছে। করিম সাহেব অনেকক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আপনি অনেক সাহসী মানুষ সাদিক ভাই। সাদিক বলল, না, সাহসী না, শুধু বুঝেছি। করিম সাহেব চলে যাওয়ার আগে বললেন, যদি কখনো কোনো সাহায্য লাগে জানাবেন। সাদিক বলল, ধন্যবাদ, কিন্তু এখন আর সাহায্য লাগে না, এখন আমি নিজেই পারছি। 1.5 বছর পর একটা বিশেষ দিন। সেদিন সাদিক দোকান বন্ধ করে রওনা দিল চট্টগ্রামের উদ্দেশ্যে। বাবার কাছে যাচ্ছে, হাতে কিছু টাকা, বেশি না, কিন্তু নিজের হাতে উপার্জন করা। ট্রেনে বসে সে জানালা দিয়ে বাইরে তাকালো। মাঠ, নদী, ছোট ছোট বাড়ি পেরিয়ে যাচ্ছে। এই দেশটা কত সুন্দর। একসময় সে শুধু ঢাকার উঁচু বিল্ডিং দেখত, গাড়ির কাঁচের আড়াল থেকে। মাঠ দেখত না, নদী দেখত না, সাধারণ মানুষ দেখত না। এখন দেখে। চট্টগ্রামে পৌঁছে বাবার বাড়িতে গেল। আবুল হোসেন দরজা খুললেন। ছেলেকে দেখে মুখে একটা শান্তির হাসি। আবুল হোসেন মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, ভালো আছিস? সাদিক বলল, হ্যাঁ বাবা, এখন সত্যিই ভালো আছি। বাবা বললেন, মুখ দেখলেই বোঝা যাচ্ছে।
রাতে খাবার সময় আবুল হোসেন বললেন, জানিস বাবা, তোকে ছোটবেলায় একটা কথা বলিনি। তোর দাদা আমাকে বলেছিলেন। তিনি বলেছিলেন, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হলো সাফল্যের পরীক্ষা। ব্যর্থতার পরীক্ষা মানুষ সহজেই পাশ করে, কিন্তু সাফল্য এলে যে মানুষ নিজেকে ধরে রাখতে পারে সেই আসল মানুষ। তুই সেই পরীক্ষায় ফেল করেছিলি, কিন্তু আবার পড়ছিস, আবার পাশ করবি। সাদিক বাবার দিকে তাকালো। বৃদ্ধ মানুষটার চোখে বিশ্বাস। সে বলল, বাবা, তুমি তো কখনো বড় ব্যবসায়ী ছিলে না, কিন্তু তুমি যা জানো সেটা কোনো ব্যবসায়ী জানে না। আবুল হোসেন বললেন, মাটির মানুষ মাটির কথা বলে, আর মাটির কথাই সবচেয়ে সত্যি। সেই রাতে সাদিক বাবার পাশে শুয়ে অনেক দিন পর ঘুমালো। গভীর নিশ্চিন্ত ঘুম। সকালে উঠে বাবাকে কিছু টাকা দিল। বাবা নিতে চাইলেন না। সাদিক বলল, বাবা, এটা তোমার টাকা না, এটা তোমার পাওনা। আমার উপার্জনের প্রথম ভাগ তোমার। আবুল হোসেন টাকাটা নিলেন, চোখ মুছলেন। সাদিক ঢাকার ট্রেনে উঠল। পেছন ফিরে তাকালো। বাবা দাঁড়িয়ে আছেন প্ল্যাটফর্মে, হাত নাড়ছেন। সাদিকও হাত নাড়ল। ট্রেন ছাড়ল। সামনে রাস্তা আছে, অনেক লম্বা রাস্তা, কিন্তু এবার সে জানে এই রাস্তায় একা না। এই রাস্তায় আছে রহিম, ইমাম সাহেব, রফিকুল সাহেব, বাবা, আর সবচেয়ে বড় কথা, এই রাস্তায় আছে সে নিজে, নতুন সাদিক, যে মানুষ পড়ে গিয়েছিল, উঠে দাঁড়িয়েছে এবং হাঁটছে। অহংকার ছাড়া, বিনম্রতা নিয়ে, মাটির কাছাকাছি থেকে। কারণ যে মাটির কাছাকাছি থাকে, পৃথিবী তাকে কখনো ফেলে রাখে না।